নমস্কার বন্ধুরা, তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপি এসআই ও অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকের সেট নিয়ে আমরা চলে এসেছি। খুব মনোযোগ দিয়ে দেখবে এবং পরীক্ষা শেষে দেখবে সমস্ত প্রশ্নই কমন। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে? দ্বিতীয় পুলকেশীর উপাধি নিম্নের কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে কোনটি দ্বিতীয় পুলকেশীর উপাধি? তাহলে অ্যান্সারটি কি হয়ে যাবে? পরমেশ্বর। তাহলে দ্বিতীয় পুলকেশীর উপাধি কি? পরমেশ্বর। তারপর কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস লক্ষ্য করবো আমরা, যেমন কি অজাতশত্রু। অজাতশত্রুকে কি নামে পরিচিত? কুনিক নামে পরিচিত। অমোঘ বর্ষা কি নামে পরিচিত? বীর নারায়ণ নামে পরিচিত। অশোক, অশোককে আমরা কি নামে চিনি? দেবনাম প্রিয় এবং কি প্রিয়দর্শী। কনিষ্ক, কনিষ্ককে কি বলা হতো? দেবপুত্র এবং কি দ্বিতীয় অশোক। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে দ্বিতীয় অশোক কাকে বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে কনিষ্ক। কৃষ্ণদেব রায় কি নামে পরিচিত? যবনরাজ ও কি স্থাপনাচার্য। যবনরাজ ও স্থাপনাচার্য। জুনা খাঁ কি নামে পরিচিত? মোহাম্মদ বিন তুগলক। কি নামে পরিচিত? মোহাম্মদ বিন তুগলক। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি নামে পরিচিত? বিক্রমাদিত্য এবং কি সকারি। তারপর প্রথম নরসিংহ বর্মন কি নামে পরিচিত? মহামল্ল নামে পরিচিত। কে? প্রথম নরসিংহ বর্মন। প্রথম মহেন্দ্র বর্মন কি নামে পরিচিত? বিচিত্রচিত্ত নামে পরিচিত। কি নামে? বিচিত্রচিত্ত। প্রথম রাজেন্দ্র চোল কি নামে পরিচিত? গঙ্গাইকোণ্ঠ। কি নামে? গঙ্গাইকোণ্ঠ। বাবরের উপাধি কি ছিল? বাবরের উপাধি গাজী, গাজী নামে পরিচিত ছিল। বিন্দুসারের উপাধি কি ছিল? অমিত্রঘাত। কি নামে পরিচিত ছিল বিন্দুসার? অমিত্রঘাত। বিম্বিসারের উপাধি কি ছিল? শ্রেণিক। কি ছিল? শ্রেণিক। কুমারগুপ্তের উপাধি কি ছিল? মহেন্দ্রাদিত্য। তাহলে কাকে মহেন্দ্রাদিত্য বলা হতো? কুমারগুপ্তকে কিন্তু কি বলা হতো? মহেন্দ্রাদিত্য। শশাঙ্ক কি নামে পরিচিত ছিল? নরেন্দ্রগুপ্ত নামে পরিচিত ছিল। হোসেন শাহকে কি বলা হতো? আকবর অফ বেঙ্গল, মানে কি বাংলার আকবর বলা হতো। কাকে? হোসেন শাহকে। ঔরঙ্গজেবকে কি বলা হতো? জিন্দাপীর। তাহলে জিন্দাপীর কাকে বলা হতো? অ্যান্সারটি হয়ে যাবে ঔরঙ্গজেব। সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তকে কি কি নামে ডাকা হতো? কবিরাজ। তারপরে কি? এবং ভারতের নেপোলিয়ান, খুবই ইম্পর্টেন্ট। তো পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়, তখন কিন্তু অ্যান্সারটি হয়ে যাবে সমুদ্রগুপ্ত। তারপর দেখো হর্ষবর্ধনের অপর নাম কি ছিল? শিলাদিত্য। তাহলে শিলাদিত্য কার অপর নাম? হর্ষবর্ধনের অপর নাম। হর্ষবর্ধনকে দ্বিতীয় পুলকেশী সকলোত্তর পথনাথ বলেন। কি বলেন? সকলোত্তর পথনাথ। কাকে বলেন? হর্ষবর্ধনকে। কে বলেছেন? দ্বিতীয় পুলকেশী। হর্ষবর্ধনকে যেরূপ পঞ্চভারতের লর্ড বলা হতো, সেরূপ গুপ্তবংশের রাজা সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো। তাহলে ভারতের নেপোলিয়ান বলা হতো সমুদ্রগুপ্তকে, আর পঞ্চভারতের লর্ড কাকে বলা হতো? হর্ষবর্ধনকে। বাণভট্ট ছিলেন খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দীর ভারতীয় সংস্কৃত পণ্ডিত। তিনি বাণ নামে সমধিক পরিচিত। তিনি ছিলেন উত্তর ভারতীয় রাজা হর্ষবর্ধনের কবি, মানে সভাকবি। তাহলে হর্ষবর্ধনের সভাকবির নাম কি? বাণভট্ট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রবিকীর্তি কার সভাকবি ছিলেন? রবিকীর্তি কার সভাকবি ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন কে? রবিকীর্তি। দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? রবিকীর্তি, যে আইহোল প্রশস্তি রচনা করেন। তাহলে কে আইহোল প্রশস্তি রচনা করেন? অ্যান্সারটি হয়ে যাবে রবিকীর্তি। হর্ষবর্ধন এনাকে দক্ষিণা পথনাথ উপাধিতে ভূষিত করেন। তাহলে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীকে দক্ষিণা পথনাথ উপাধিতে কি করেন? ভূষিত করেন। নেক্সট প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? কি হবে অ্যান্সারটি? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে কিন্তু সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠার দ্বারা নিম্নবর্ণের সামাজিক উন্নয়নের চেষ্টা করেন। এই কারণে তাকে মহাত্মা বলা হতো। কি বলা হতো তাকে? মহাত্মা বলা হতো। তিনি সমাজ সংস্কার সাধনের জন্য দিনমিত্র পত্রিকা প্রকাশ করতেন। কি পত্রিকা প্রকাশ করতেন? দিনমিত্র পত্রিকা প্রকাশ করতেন। তিনি নিম্নবর্ণের উন্নয়নে যে গ্রন্থ রচনা করেন তা হলো গুলামগিরি। কি নাম গ্রন্থটি নিম্নবর্গের মানুষদের উন্নয়নের কথা তুলে ধরেছেন? সেটি হচ্ছে গুলামগিরি। এই গ্রন্থে তিনি ইংরেজ শাসনের বিরোধিতাও করেন, এবং এই গ্রন্থের মধ্যে কিন্তু তিনি ইংরেজ শাসনের বিরোধিতাও করেন। নেক্সট, পাবনা বিদ্রোহ সংগঠিত করেন যারা, মানে কারা পাবনা বিদ্রোহ সংগঠিত করেন? কি হবে অ্যান্সারটি?
অ্যান্সারটি হয়ে যাবে কৃষক সম্প্রদায়রা। তাহলে পাবনা বিদ্রোহ কারা সংগঠিত করেন? অ্যান্সারটি হয়ে যাবে কৃষকরা। ঠিক আছে, কী হবে অ্যান্সারটি? কৃষকরা। কৃষকরা কিন্তু পাবনা বিদ্রোহ সংগঠিত করেন। পাবনার কৃষকরা ভারতীয় অত্যাচারী জোদ্দারদের বিরুদ্ধে এই বিদ্রোহ করেন। এই বিদ্রোহের নেতা ছিলেন ঈশান রায়। তাহলে পাবনা বিদ্রোহের নেতার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে ঈশান রায়। এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত জমিদার ছিলেন রবি ঠাকুরের পূর্বপুরুষ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জমিদার কে ছিলেন? রবি ঠাকুরের পূর্বপুরুষ কি নাম? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এই বিদ্রোহের ওপর নির্ভর করেই রমেশচন্দ্র মজুমদার তার পেজেন্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন। এই বিদ্রোহের উপর নির্ভর করে রমেশচন্দ্র মজুমদার কোন গ্রন্থটি রচনা করেন? পেজেন্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন। এবার আমরা দেখব কিছু উল্লেখযোগ্য বিদ্রোহগুলি। যেমন দেখো, প্রথমে কি রয়েছে? নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের সময়কালটা কত ছিল? 1859 থেকে 1860। আর এর স্থান কোথায় ছিল? বারাসাত থেকে নদিয়া, মালদহ, যশোহর, ফরিদপুর ও রাজশাহী। এই ছিল কি নীল বিদ্রোহের স্থানগুলি। নেক্সট কি রয়েছে? পাবনা বিদ্রোহ। পাবনা বিদ্রোহের নেতাগণ কে কে ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মণ্ডল এবং কে? দিগম্বর বিশ্বাস। নেক্সট কোন বিদ্রোহ রয়েছে? রামসী বিদ্রোহ। এই রামসী বিদ্রোহের সময়কাল কত ছিল? 1879 সাল। এর স্থান কোথায় ছিল? মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রে কোন বিদ্রোহ হয়েছিল? রামসী বিদ্রোহ হয়েছিল। আর এখানকার উল্লেখযোগ্য নেতাগণ কে কে ছিলেন? বাসুদেব বলবন্ত ফারকে। তাহলে বাসুদেব বলবন্ত ফারকে কোন বিদ্রোহের নেতা ছিলেন? রামসী বিদ্রোহের নেতা ছিলেন। তারপর দেখো, হোম রুল আন্দোলন। হোম রুল আন্দোলনের সময়কাল কত ছিল? 1916 থেকে 1917। আর এই হোম রুল আন্দোলন কোথায় হয়েছিল? কানপুর, বোম্বাই, এলাহাবাদ, বারাণসী এবং কি মাদ্রাজে। নেতাগণ কে কে ছিলেন এই হোম রুল আন্দোলনে? অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক। কে কে ছিলেন? অ্যানি বেসান্ত আর কে? বাল গঙ্গাধর তিলক। তারপর দেখো, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1917 সালে। কোথায় হয়েছিল? বিহারে হয়েছিল। আর নেতাগণ কে ছিল? মহাত্মা গান্ধী। তাহলে চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল? বিহারে। আর এর উল্লেখযোগ্য নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী। নেক্সট, খেদা সত্যাগ্রহ। খেদা সত্যাগ্রহ সময়কাল কত ছিল? 1918। আর এই স্থান কোথায় ছিল, মানে কোথায় খেদা সত্যাগ্রহ হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে গুজরাট। আর উল্লেখযোগ্য নেতাগণ কে কে ছিলেন? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল। মহাত্মা গান্ধী ও বল্লভভাই প্যাটেল ছিলেন এই খেদা সত্যাগ্রহের কি উল্লেখযোগ্য নেতাগণ। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। তারপর দেখো, রাওলাট সত্যাগ্রহ কত সময় হয়েছিল, মানে সময়কালটা কত ছিল? 1919 সাল। আর স্থান কোথায় ছিল? ব্রিটিশ শাসনাধীন ভারত। কোথায় ছিল? ব্রিটিশ শাসনাধীন ভারত, যেখানে কি হয়েছিল? রাওলাট সত্যাগ্রহ হয়েছিল। নেক্সট কোশ্চেন কি রয়েছে? লন্ডনে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? কে লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে শ্যামজি কৃষ্ণ বর্মা। শ্যামজি কৃষ্ণ বর্মা কিন্তু লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন। লন্ডনে বিপ্লববাদ প্রচার ও ভারতীয় বিপ্লবীদের সাময়িক আবাসস্থল হিসেবে ইন্ডিয়া হাউস গড়ে ওঠে। এখানে কার্জন উইলিকে হত্যা করার আগে মদনলাল ধিংরা আশ্রয় গ্রহণ করেন এবং বিনায়ক দামোদর সাভারকার ও এখানে কিছুদিন আশ্রয় নিয়েছিলেন। শ্যামজি কৃষ্ণ বর্মার প্রকাশিত সংবাদপত্রের নাম কি ছিল? ইন্ডিয়ান সোসিওলজিস্ট। তাহলে শ্যামজি কৃষ্ণ বর্মার প্রকাশিত সংবাদপত্রটির নাম কি ছিল? ইন্ডিয়ান সোসিওলজিস্ট।
নেক্সট কোয়েশ্চেন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয় বা মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1906, মানে 1906 সালে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল। মুসলিমদের বিশেষ অধিকার রক্ষার্থে 1906-এ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। লর্ড মিন্টোর প্রত্যক্ষ মদতে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আগা খাঁ। তাহলে আগা খাঁ ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি। নেক্সট, ভারতের সমস্ত নদীগুলির মধ্যে দীর্ঘতম উপনদী কোনটি? মানে ভারতের যতগুলো নদী রয়েছে তার মধ্যে দীর্ঘতম উপনদী কোনটি? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে যমুনা। যমুনা হচ্ছে ভারতের দীর্ঘতম উপনদী। আর এই যমুনার দৈর্ঘ্য কত? 1376 কিলোমিটার। কত দৈর্ঘ্য? 1376 কিলোমিটার। আর যমুনার প্রধান উপনদীগুলি কি কি? চম্বল, বেতোয়া এবং কি কেন। এগুলি হচ্ছে যমুনার প্রধান উপনদী। তারপর দেখো, গান্ধী সাগর বাঁধ ভারতের চম্বল নদীর ওপর নির্মিত 4টি প্রধান বাঁধের মধ্যে একটি। বাঁধটি মধ্যপ্রদেশ রাজ্যের মন্দসৌর, নিমুজ জেলায় অবস্থিত। এটি একটি মধ্যাকর্ষণ বাঁধ। তাহলে এটি মধ্যাকর্ষণ বাঁধের নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গান্ধী সাগর বাঁধ। কয়না বাঁধ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। কোন নদীতে অবস্থিত? কয়না নদীতে অবস্থিত। রানা প্রতাপ সাগর বাঁধ কোথায় অবস্থিত? রাজস্থানে। কোন নদীতে অবস্থিত? চম্বল নদীতে অবস্থিত। তাহলে চম্বল নদীতে অবস্থিত বাঁধটির নাম কি? রানা প্রতাপ সাগর বাঁধ। এবং এটি কোথায় অবস্থিত? রাজস্থানে। উরি বাঁধ কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীরে অবস্থিত। আর এটি কোন নদীর উপর অবস্থিত? ঝিলাম নদীতে অবস্থিত। কি বাঁধ? উরি বাঁধ। রিহান্দ বাঁধ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। কোন নদীতে অবস্থিত? রিহান্দ নদীতে অবস্থিত। ইন্দ্রাবতী বাঁধ কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। তাহলে ইন্দ্রাবতী বাঁধটি কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এবং কোন নদীতে অবস্থিত? নর্মদা নদীতে। সালাল বাঁধ কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীরে। কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীতে অবস্থিত? চেনাব নদীতে। চেনাব নদীতে অবস্থিত সালাল বাঁধ। নেক্সট, ভারতের কোন অঞ্চলকে মশলার বাগান বলে? ভারতের কোন অঞ্চলকে মশলার বাগান বলে? অ্যান্সারটি হয়ে যাবে কেরল। কেরল রাজ্যকে কিন্তু ভারতের কি বলা হয়? মশলার বাগান বলা হয়। কেরলে দারুচিনি, লবঙ্গ, মশলা প্রচুর উৎপন্ন হয়। কেরল রাবার উৎপাদনেও উল্লেখযোগ্য স্থান দখল করে। মশলা ও রাবার কেরলের কি ফসল? বাগিচা ফসল। তাহলে কেরলের একটি বাগিচা ফসলের নাম কি? রাবার। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ভারতে সবথেকে বেশি ব্যবহৃত হয় যে ধরনের লোহা? ভারতে কোন ধরনের লোহা সবথেকে বেশি ব্যবহৃত হয়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে হেমাটাইট। হেমাটাইট লোহা কিন্তু ভারতে সবথেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। ভারতের প্রথম খনিজ দ্রব্যের মধ্যে একটি হলো লৌহ। লৌহ উৎপাদনে কর্ণাটক প্রথম স্থান অধিকার করে। তাহলে লৌহ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? অ্যান্সারটি হয়ে যাবে কর্ণাটক। লৌহ আকরিক সবচেয়ে বেশি সঞ্চিত আছে। লৌহ আকরিক সবচেয়ে বেশি সঞ্চিত আছে কোথায়? কর্ণাটকে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে চম্বল নদীর তীরে। চম্বল নদীর তীরে কিন্তু কোটা শহরটি অবস্থিত। চম্বলের প্রধান উপনদী কি কি? কেন ও বেতোয়া। এগুলো হচ্ছে চম্বলের প্রধান উপনদী। চম্বলের ওপর উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প হলো কি? জওহর সাগর, রানা প্রতাপ সাগর আর কি? গান্ধী সাগর। জওহর সাগর, রানা প্রতাপ সাগর, গান্ধী সাগর, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প। কোন নদীর ওপর? চম্বল নদীর ওপর অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বাসটি হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়েন। নিচের কোন সূত্র দ্বারা এটি ব্যাখ্যা করা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে আমরা যখন চলন্ত বাসে থাকি তখন হঠাৎ করে গাড়িটি যদি ব্রেক করে আমরা কিন্তু সামনের দিকে ঝুঁকে যাই। এখানে নিচের কোন সূত্র দ্বারা এটি ব্যাখ্যা করা হয়েছে? তাহলে কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে নিউটনের প্রথম সূত্র দ্বারা কিন্তু এটি ব্যাখ্যা করা হয়েছে। পৃথিবীর কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই? পৃথিবীর কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই, মানে গ্র্যাভিটি নেই? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর কেন্দ্রে কিন্তু কি নেই? মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি নেই। জেলা পরিষদের প্রধানকে কি বলে? জেলা পরিষদের প্রধানকে কি বলে? অ্যান্সারটি হয়ে যাবে জেলা সভাধিপতি। জেলা পরিষদের প্রধানকে বলা হয় জেলা সভাধিপতি। ইনি পঞ্চায়েত নির্বাচনে নাগরিকদের দ্বারা নির্বাচিত হন। জেলা সভাধিপতির পদমর্যাদা একজন রাষ্ট্রপতির সমান। তাহলে একজন রাষ্ট্রপতির সমান পদমর্যাদা কিন্তু কার? জেলা সভাপতির। জেলা পরিষদের সরকারি কার্যনির্বাহী প্রধান হন কি? ডিএম। তাহলে জেলা পরিষদের সরকারি কার্যনির্বাহী দায়িত্ব কার হাতে থাকে? ডিএম এর হাতে। নেক্সট দেখো কি বলছে, ব্রীহি শব্দের অর্থ কি?
ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। তাহলে ব্রীহি শব্দের অর্থ কি? অ্যান্সারটি হয়ে যাবে ধান। বৈদিক যুগে ব্রীহি বা ধান ছিল প্রধান খাদ্যদ্রব্য। বৈদিক যুগে খাদ্যদ্রব্য হিসেবে ক্ষীরাদান, তিলদান ব্যবহৃত হতো। কী কী ব্যবহৃত? ক্ষীরাদান, তিলদান ব্যবহৃত হতো। বৈদিক সাহিত্য, বৈদিক গ্রন্থ, দীপবংশ, মহাবংশ, জৈন গ্রন্থ অঙ্গ প্রভৃতিতে তৎকালীন জীবনের চিত্রের টুকরো টুকরো পরিচয় পাওয়া যায়। তাহলে কোথায় কোথায় পাওয়া যায় তখনকার জীবনযাপন সম্পর্কে? বৈদিক সাহিত্য, বৈদ্য গ্রন্থ, দীপবংশ, মহাবংশ প্রভৃতিতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নির্বাচন কমিশনের ধারণা কোন দেশ থেকে গ্রহণ করা হয়? আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে তার ধারণা কোন দেশ থেকে গ্রহণ করা হয়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে কানাডা। কানাডা থেকে কিন্তু নির্বাচন কমিশনের ধারণা গ্রহণ করা হয়। ভারতের নির্বাচন কমিশন দুজন নির্বাচন কমিশনার ও একজন মুখ্য নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয়। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। তাহলে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? শ্রীমতী রমা দেবী। ন্যাশনাল উইমেন রাইটস কমিশন হলো একটি কি? ন্যাশনাল উইমেন রাইটস কমিশন হলো একটি কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে স্বায়ত্তশাসিত সংস্থা। ন্যাশনাল উইমেন রাইটস কমিশন হলো একটি স্বায়ত্তশাসিত সংস্থা। 1992 সালে এটি প্রতিষ্ঠিত হয়। একজন প্রধান ও একজন সচিব সহ 5 জন সদস্য নিয়ে এটি গঠিত হয়। আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। স্বাধীনতার সময় আরবিআই এর গভর্নর কে ছিলেন? স্বাধীনতার সময় আরবিআই এর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর কে ছিলেন? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে সিডি দেশমুখ। সিডি দেশমুখ স্বাধীনতার সময় আরবিআই এর কে ছিলেন? গভর্নর ছিলেন। রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে এনার কার্যকাল ছিল কত? 1943 থেকে 1949 সাল পর্যন্ত। বেসরকারীকরণের ফলে ভারতীয় শিল্প বিদেশি বা বেসরকারি ক্ষেত্রে বিক্রি করা শুরু হয়। এর ফলে দ্রুত অর্থ সরকারের হাতে আসতে শুরু করে, যা দিয়ে ঘাটতি মেটানোর হতে থাকে। 1991 সাল থেকে ঘাটতি মেটানোর এই পদক্ষেপ নেওয়া হয়। 1991 সাল থেকে ঘাটতি মেটানোর এই পদক্ষেপ নেওয়া হয়। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। একটি এককোষী জীব হলো, একটি এককোষী জীব কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু একটি কি? এককোষী জীব। এককোষী জীব হলো সেই সব জীব যেসব জীবের দেহে মাত্র একটি কোষ দ্বারা গঠিত হয়, মানে তাদের দেহে একটি মাত্র কোষ থাকবে, তাই এরা কি? এককোষী। অন্যদিকে বহুকোষী জীব একাধিক কোষ নিয়ে গঠিত। বহুকোষী জীব কারা? যেমন মানুষ, সমস্ত ধরনের প্রাণী, এরা সবাই কি? বহুকোষ নিয়ে গঠিত। এককোষী জীবকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ আর একটি কি? সুকেন্দ্রিক কোষ। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। মহাবীর দেহত্যাগ করেন যেখানে, মানে মহাবীর যে স্থানে দেহত্যাগ করেন সেই স্থানটির নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে পাবা। মহাবীর পাবাতে কি করেন? তার দেহত্যাগ করেন। এটি বর্তমানে বিহারে অবস্থিত। তাই এই পাবা কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। তিনি 572 খ্রিস্টাব্দে প্রাণত্যাগ করেন। জৈন ধর্মের স্বেচ্ছামৃত্যু গ্রহণের পথ অবলম্বনের উল্লেখ আছে। এই অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্যও দেহত্যাগ করেন। ঠিক আছে, তাহলে জৈন ধর্মের স্বেচ্ছামৃত্যুর গ্রহণের মাধ্যমেই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কী করেন? দেহত্যাগ করেন। মহাবীর বর্ধমান নামেও পরিচিত ছিলেন। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর এবং সর্বোচ্চ প্রচারককে মহাবীর। তিনি 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের আধ্যাত্মিক উত্তরসূরি ছিলেন। মহাবীর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ভারতের একটি রাজকীয় জৈন পরিবারে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম ছিল কি? ত্রিশলা, এবং পিতার নাম কি ছিল? সিদ্ধার্থ। তাহলে মহাবীরের মাতার নাম কি ছিল? ত্রিশলা, এবং পিতার নাম কি ছিল? সিদ্ধার্থ। নেক্সট, কোষ আবিষ্কার করেন, মানে কোষ কে আবিষ্কার করেন? কি হবে অ্যান্সারটি? কোষ মানে কি? সেল। আমাদের যে সেল রয়েছে দেহের মধ্যে, সেই কোষ কে আবিষ্কার করেন? অ্যান্সারটি হয়ে যাবে রবার্ট হুক। রবার্ট হুক হচ্ছে কোষের আবিষ্কর্তা। তারপর দেখো, কোষের পর্দা আবিষ্কার করেন কে? রবার্টসন। রবার্টসন হচ্ছে কোষের পর্দার আবিষ্কর্তা। তারপর দেখো, রাইবোজোম আবিষ্কার করেন কে? প্যালাডে। সরল অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন কে? লিউয়েন হক। লিউয়েন হক কিন্তু সরল অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কর্তা, খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? নল ও রুস্কা। কি করেন? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব দিয়েছেন যে, তার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে চার্লস ডারউইন। মিউটেশন তত্ত্ব দিয়েছেন কে? হুগো দা ভুস, যে মিউটেশন তত্ত্ব দিয়েছেন। অক্সিজেন আবিষ্কার করেন কে? বিজ্ঞানী প্রিস্টলে। প্রিস্টলে কিন্তু অক্সিজেনের আবিষ্কর্তা। লাইসোজোম কে আবিষ্কার করেন? ডি ডুবে। ডি ডুবে কিন্তু লাইসোজোমের আবিষ্কর্তা। নেক্সট কি রয়েছে?
কেচোর গমন অঙ্গের নাম কি? কেচোর গমন অঙ্গের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে সিটা। সিটা হচ্ছে কেচোর কি গমন অঙ্গের নাম। তারপর দেখো অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ঘনপথ। ব্যাঙের গমন অঙ্গের নাম কি? পা। ঝিনুকের গমন অঙ্গের নাম কি? মাংসল পদ। তারা মাছের গমন অঙ্গের নাম কি? টিউব ফিট। প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম সিলিয়া। মাছির গমন অঙ্গের নাম কি? একজোড়া ডানা। জেলিফিশের গমন অঙ্গের নাম কি? পেশি। প্রজাপতির গমন অঙ্গের নাম কি? দুই জোড়া ডানা। আর মানুষের গমন অঙ্গের নাম কি? হাত ও পা। আর ডলফিনের গমন অঙ্গের নাম কি? পুচ্ছ ও ফ্লিপার। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে পুচ্ছ ও ফ্লিপার কার গমন অঙ্গের নাম, বা পেশি কার গমন অঙ্গের নাম। ঠিক আছে। প্রথম যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান, প্রথম যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান তার নাম কি? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে দেবিকা রানী। দেবিকা রানী হচ্ছে যিনি প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান। 1969 সালে ইনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান। ইনি ভারতীয় সিনেমায় ফার্স্ট লেডি নামে পরিচিত। তাহলে ভারতীয় সিনেমা ফার্স্ট লেডি নামে কে পরিচিত? এই দেবিকা রানী। ভারতের প্রথম আধুনিক ফিল্ম স্টুডিও বোম্বে টকিজ প্রতিষ্ঠা করেন কে? এই দেবিকা রানী। আধুনিক ফিল্ম স্টুডিও বোম্বে টকিজ কে প্রতিষ্ঠা করেন? এই দেবিকা রানী। নেক্সট, সাঁওতাল রমণী চিত্রটি কে অঙ্কন করেছেন? একটি বিখ্যাত চিত্র কি? সাঁওতাল রমণী। এই চিত্রটি কে অঙ্কন করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে রামকিঙ্কর বেইজ। রামকিঙ্কর বেইজ কিন্তু সাঁওতাল রমণী চিত্রটি অঙ্কন করেছেন। 1938 সালে এই চিত্রাঙ্কন করে তিনি ভারতীয় চিত্রশিল্পে নবযুগের সূচনা করেন। সিমেন্ট ও ল্যাটারাইট মৃত্তিকার ভাস্কর্য ঘরানা তিনি সৃষ্টি করেন। সুজাতা, মিলকল, যক্ষরক্ষী তার অনবদ্য কি সৃষ্টি ভাস্কর্য। কি কি? সুজাতা, মিলকল, যক্ষরক্ষী। নেক্সট প্রশ্ন কি রয়েছে? বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি? খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্দিজ পর্বতমালা হচ্ছে বিশ্বের দীর্ঘতম পর্বতমালা। নেক্সট, কোন ভারতীয় ক্রিকেটার দ্য ওয়াল নামে পরিচিত? কোন ভারতীয় ক্রিকেটারকে দ্য ওয়াল বলা হয়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় কিন্তু ভারতীয় ক্রিকেটের ইতিহাসে দ্য ওয়াল নামে পরিচিত। এই রাহুল দ্রাবিড়কে জ্যামি নামেও পরিচিত, বা একে জ্যামি নামেও অভিহিত করা হয়। রাহুল দ্রাবিড়ের লেখা বইটির নাম কি? আউট অফ দ্য বক্স। তাহলে আউট অফ দ্য বক্স বইটি কার লেখা? রাহুল দ্রাবিড়ের লেখা। নেক্সট প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস আয়োজিত হয় যে বছর, মানে প্রথম এশিয়ান গেমস আয়োজিত হয় যে বছর, কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1951, মানে 1951 সালে কিন্তু প্রথম এশিয়ান গেমস আয়োজিত করা হয়েছিল। প্রথম এশিয়ান গেমস আয়োজিত হয় নিউ দিল্লিতে। কোথায় হয়? নিউ দিল্লিতে। আর প্রথম এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন হয় কে? জাপান। প্রথম এশিয়ান গেমসে ভারত দ্বিতীয় স্থান পায়। তাহলে প্রথম স্থান অধিকার করে জাপান, আর দ্বিতীয় স্থানকে অধিকার করে ভারত। নেক্সট, রাষ্ট্রপুঞ্জ নামকরণের সুপারিশ কে করেন? কে রাষ্ট্রপুঞ্জ নামকরণের সুপারিশ করেন? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট কি? রুজভেল্ট। রুজভেল্ট কিন্তু রাষ্ট্রপুঞ্জ নামকরণের সুপারিশ করেন। 1941 সালে বিশ্বশান্তির লক্ষ্যে আলোচনা চলাকালীন রুজভেল্ট প্রথম রাষ্ট্রপুঞ্জের নামকরণের সুপারিশ করেন। নেক্সট কোশ্চেন, চার্লস ডিকেন্স কোন দেশের মানুষ ছিলেন? চার্লস ডিকেন্স কোন দেশের মানুষ ছিলেন? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ইংল্যান্ড। চার্লস ডিকেন্স কিন্তু ইংল্যান্ডের কী ছিলেন? মানুষ ছিলেন। ইনি ভিক্টোরিয়ান যুগের সাহিত্যিক ছিলেন। অলিভার টুইস্ট, টেল অফ টু সিটিজ, ডেভিড কভারফিল্ড, নিকোলাস নিকলসে তার বিখ্যাত রচনা। কি কি? অলিভার টুইস্ট, টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, নিকোলাস নিকলসে, এগুলো তার বিখ্যাত কি রচনা। মিস্টার স্ট্রবেরি, অ্যাডামাস, ক্লারা প্রভৃতি তার সৃষ্ট বিখ্যাত চরিত্র। নেক্সট প্রশ্ন, জীববিজ্ঞানের জনক হলেন, বা কাকে জীববিজ্ঞানের জনক বলা হয়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে কিন্তু জীববিজ্ঞানের জনক বলা হয়। তারপর দেখো, ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। হেরোডোটাসকে কি বলা হয়? ইতিহাসের জনক। ইন্টারনেটের জনক কাকে বলা হয়? ভিন্টন জি কার্যকে কি বলা হয়? ইন্টারনেটের জনক। উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? থিওফ্রাস্টাসকে কিন্তু কি বলা হয়? উদ্ভিদ বিজ্ঞানের জনক। কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজ। তাহলে চার্লস ব্যাবেজ কিন্তু কম্পিউটারের জনক। গণিত শাস্ত্রের জনক কাকে বলা হয়? আর্কিমিডিসকে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। গণিত শাস্ত্রের জনক কাকে বলা হয়? আর্কিমিডিসকে কিন্তু গণিত শাস্ত্রের জনক বলা হয়। গুগলের জনক কাকে বলা হয়? সাজেই বিনকে কিন্তু কি বলা হয়? গুগলের জনক। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কাকে বলা হয়? জর্জ বার্নার্ড শকে। তারপর দেখো, আধুনিক গণতন্ত্রের জনক কাকে বলা হয়? জন লক। জন লক কিন্তু আধুনিক গণতন্ত্রের জনক। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? নিকোলার ম্যাকিয়াভেলিকে কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। ইংরেজি নাটকের জনক কাকে বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ারকে। খুবই ইম্পর্টেন্ট যে ইংরেজি নাটকের জনক কাকে বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ারকে।
চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ইবনে সিনাকে কিন্তু কি বলা হয়? চিকিৎসা বিজ্ঞানের জনক। তারপর দেখো নেক্সট কি প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমাদের ভারতীয় সংবিধানে যে একক নাগরিকত্বের ধারণা রয়েছে সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ব্রিটেন। কোথার থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবিধান কি? দেখো, সংসদীয় সরকার, আইনের শাসন, আইন প্রণয়ন পদ্ধতি, এক নাগরিকত্ব, মন্ত্রী পরিষদ ব্যবস্থা, বিশেষাধিকারমূলক লেখক, সংসদীয় বিশেষাধিকার, দ্বিকক্ষিকতা, এইসব কোথার থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগীয় পর্যালোচনা, রাষ্ট্রপতির অভিশংসন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ এবং উপরাষ্ট্রপতির পদ, এইসব কোথার থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? সংবিধান সংশোধন এবং রাজ্যসভার সদস্য নির্বাচনের পদ্ধতি, এই দুটি নেওয়া হয়েছে কোথার থেকে? দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা, ব্যবসা বাণিজ্য ও মেলামেশার স্বাধীনতা এবং সংসদের 2 কক্ষের যৌথ অধিবেশন, এইগুলি নেওয়া হয়েছে কোথাকার সংবিধান থেকে? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। আর যদি আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর পিডিএফটি যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ।